চায়নার সাথে জোট গঠন করতেছে পাকিস্তান, এর সাথে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ এই জোট গঠনকে কেন্দ্র করে হিসাব তৈরি করতেছে। আদতের ভবিষ্যৎ কি? আমরা মনে করি বাংলাদেশকে এই মুহূর্তে জোটে অংশগ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কোনো শক্তিধর রাষ্ট্রের সাথে কোনো জোটবদ্ধ হিসাব নেই বাংলাদেশের। যা আছে সব ফালতু পরিবেশ থেকে শুরু করে আজে বাজে যত জোট আছে সবগুলোতেই বাংলাদেশ আছে। কিন্তু অর্থনৈতিক জোট কিংবা সামরিক জোট, মূল প্রভাব এই দুইটায়। এই দুই ধরনের কোনো জোটে বাংলাদেশ নেই। তা আমাদেরকে এই ধরনের একটি জোটে প্রবেশ করাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রতিবেশী দুইটি রাষ্ট্র রয়েছে, একটা মায়ানমার, অপরটা ভারত। আর দুটি রাষ্ট্রই আমাদের চরম শত্রু। তা আমরা মনে করি এই দুটি রাষ্ট্রকে কেন্দ্র করে আমাদের একটা সামরিক জোট গঠন করা প্রয়োজন। চায়না ও পাকিস্তান যেহেতু নিজে থেকেই এই ধরনের একটি জোট তৈরি করতে চায়, যদি বাংলাদেশ প্রবেশ না করে তাহলে সম্ভবত এই জোটে শ্রীলঙ্কা প্রবেশ করতে পারে, কারণ শ্রীলঙ্কার সাথে পাকিস্তান এবং চায়নার খুব ভালো সম্পর্ক রয়েছে। তা আমি মনে করি আমাদের উচ্চ মহোদয় এটা নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন যে এই ধরনের জোটে প্রবেশ করলে আদতে বাংলাদেশের লাভ কতটুকু। অর্থনৈতিকভাবে আমরা মোটামুটি একটা পর্যায়ে রয়েছে, একেবারে যে ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয়। অর্থনৈতিকভাবে আমাদের অবস্থানটা মোটামুটি পাকিস্তানের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে। তারপর পাকিস্তান এই শক্তিশালী একটি জোট তৈরি করার মাধ্যমে পাকিস্তান নিজেদের আমূল পরিবর্তন ঘটাচ্ছে। আপনারা শুনেছেন যে পাকিস্তান একটি স্বর্ণের খনি পেয়েছে, যার মূল্য এইখানে যে স্বর্ণ রয়েছে, স্বর্ণের প্রকৃত বাজার মূল্য প্রায় 800 বিলিয়ন রুপি। অকল্পনীয় একটা অর্থ। অর্থনৈতিকভাবেও পাকিস্তান এগিয়ে যাচ্ছে। এই স্বর্ণের খনির মাধ্যমে পাকিস্তানের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটে যাবে। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন বাংলাদেশ এই জোটে প্রবেশ করাটা উচিত হবে? হ্যাঁ, তবে একটি বিবেচনা করা প্রয়োজন রয়েছে। আদতে জোটের ভবিষ্যৎ কি? তবে এমন কোনো ব্যক্তিকে এখানে রেখে বিবেচনা করলেই জোটে যোগদান কখনই হবে না। যেমন ভারতপন্থী যারা আছে তারা কখনোই জোটে আমাদেরকে যেতে দিবে না, কিংবা সুশীল সমাজের যারা আছে তারা আমাদেরকে জোটে যেতে দিবে না। এখানে আলোচনার মধ্যে রাখতে হবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই ধরনের কাউকে রাখতে হবে। প্রিয় ভাইয়ের, সামরিক বিশ্লেষক কাউকে রাখতে হবে, তাহলেই কেবল এই ধরনের জোটের একটা সাকসেস হিসাব আসবে। সামরিক সক্ষমতায় আমাদের অবস্থান একেবারেই নড়বড়ে, অর্থাৎ যে কোনো সময়ে সামরিক যে অবস্থান রয়েছে আমরা পড়ে যেতে পারি। নড়বড়ে একটা অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং আমাদের অবস্থান 35তম, কিন্তু আমরা এই 35তম, এটা আমার মনে হয় শুধু কাগজে কলমে। যদি কর্তৃপক্ষ সত্যিকার অর্থে যাচাই বাছাই করে, আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে পড়ব। আমাদের অনেক নিচে রয়েছে উত্তর কোরিয়া। সে কারণেই গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংটা আমার কাছে মনোভূত হয় না। আমাদের সেই অন্তত 10,000 গুণ শক্তিশালী উত্তর কোরিয়া। আর ভাই, তাদের একটা মিসাইল প্রায় 15,000 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, পারমাণবিক মিসাইল। ছোট বড় মেয়েদি উত্তর কোরিয়ার কাছে কমপক্ষে 2 থেকে 3 হাজারের মতো মিসাইল রয়েছে, যা আমাদের কাছে নেই। আমেরিকা ওয়াশিংটন ডিসি পর্যন্ত অ্যাটাক করার মতন মিসাইল রয়েছে উত্তর কোরিয়ার কাছে। তাদের কাছে নিজস্ব প্রযুক্তির অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেটা আমাদের নাই। তারপরও আন্তর্জাতিক র্যাঙ্কিং গ্লোবাল ফায়ার পাওয়ার কর্তৃপক্ষ আমাদেরকে উপরে রেখে উত্তর কোরিয়াকে নিচে রেখেছে। নিঃসন্দেহে এটি আমেরিকা কিংবা অন্য কোনো সংস্থার বানানো, অর্থাৎ যারা আমেরিকাপন্থী তাদেরকে হয়তো একটু উপরে রাখে। হিসাবটা এমনই হতে পারে। যাই হোক, বাংলাদেশের সামরিক সক্ষমতা এগিয়ে নেওয়ার জন্য জোট প্রয়োজন। জোটের বিকল্প কিচ্ছু নেই। পাকিস্তান বলেন আর চায়না বলেন, যদি এ ধরনের কোনো জোটে বাংলাদেশ অংশগ্রহণ করে কিংবা যুক্ত হয়, তাহলে হয়তো জে-10C যদি বিমান আমাদের সামরিক বহরে যুক্ত হওয়াটা আরেকটু সহজ হয়ে যাবে। এর সাথে তো PL-15E এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। আমাদের এয়ার টু এয়ার মিসাইলগুলো একেবারে দুর্বল, আমাদের রাডার সিস্টেম দুর্বল, আমাদের রাডার জ্যামিং সিস্টেম দুর্বল। আমাদের কাছে নেই কোনো ভালো মানের ফাইটার। যা আছে MiG-29, এগুলোর ম্যাক্সিমামে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। ইঞ্জিন মেরামত করার জন্য রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। আশা করি হয়তো বাংলাদেশ এগুলোকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের এই মুহূর্তে ফাইটার জেটের প্রয়োজন নাই। আবার অনেকে তো এটা বলে, কি দরকার, খেতে পায় না আবার ফাইটার জেট। ভারতীয়রা বলে কিন্তু এটা খেতে পায় না আবার ভারত, এই যে তারা যে সমালোচনা করে, তাদের এই সমালোচনাগুলোর জবাব দেওয়ার জন্য পাকিস্তান কিন্তু মোক্ষম একটা অস্ত্র ব্যবহার করেছে। এবার আমরা যদি একটা অস্ত্র ব্যবহার করতে পারি, হয়তো আমরা তাদেরকে একটা ডাকশাটের জবাব দিতে পারবো। আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে, আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। সেনাবাহিনীর ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ এরা শক্তিশালী হওয়ার চেষ্টাও করে না। প্রিয় ভাইরা, আমাদের বাহিনীগুলোকে আরও শক্ত অবস্থানে যেতে হবে। যদি বাংলাদেশ যেতে পারে, হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে।
ইতিমধ্যে চায়না এবং জাপান, তুরস্ক এই রাষ্ট্রগুলির সাথে সামরিক প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করেছে বাংলাদেশ, যার ফলে জাপান বলেন, চায়না বলেন কিংবা তুরস্ক বলেন, এই রাষ্ট্রগুলোর যে প্রযুক্তি সেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ব্যবহার করতে পারবে। শুনেছি গাজীপুরে নাকি একটা মিসাইল তৈরি কারখানা নির্মাণে চলতেছে, চলমান। আর ভাই দেখেন মায়ানমারের অবস্থা, তাদের মিসাইলের রেঞ্জ 400 থেকে 500 কিলোমিটার। অর্থাৎ মায়ানমার থেকে যদি কোনো মিসাইল নিক্ষেপ করে এটা সোজা ঢাকা শহরে এসে পড়বে। এবার বুঝেন। আর ভারতের হিসাব তো বাদে দিলাম, 10,000 কিলোমিটার রেঞ্জের তাদের পরমাণু মিসাইল। বুঝতে পেরেছেন? ভারত চায় না আমরা সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হই। ভারত এটা চায় না। ভারত চায় আমরা ভারতের একটা রাজ্যে পরিণত হই। ভারত যেভাবে সিকিম দখল করেছে, সিকিম কিন্তু ভারত জোর করে দখল করেছে। হিন্দুত্ববাদ, শুনে রাখো, তোমরা কিন্তু সিকিম দখল করেছো। সিকিমের জনগণ এখনও ভারতকে স্বীকৃতি দেয়নি, ভারতকে মেনে নেয়নি। জোর করে তাদেরকে এটা বাধ্য করা হচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।